আমার বাবা মা জোর করে বলেছিল আমার নিজের বাড়িটা যেন আমি আমার বোনকে বিয়ের উপহার হিসাবে দিয়ে দিই। আমি যখন সরাসরি না বললাম, পুরো কমিউনিটি সেন্টার হল রুমটা একদম চুপ হয়ে গেল। গান থেমে গেল, লোকজনের হাসি থেমে গেল। শুধু একটা শব্দ কানে এলো, ধাতব কিছু একটা টেবিলের উপর ঘষা খাওয়ার শব্দ। আমার নাম ইহতেশাম রহমান। সবাই আমাকে ইহতেশাম বা ইহান বলেই ডাকে। আমি কোনো দিন রেডিমেড জীবন পাইনি, আমি নিজের হাতে জীবন গড়িয়েছি। আমার দাদির রেখে যাওয়া গ্রামের 2 বিঘা জমিতে আমি নিজের হাতেই একটা বাড়ি দাঁড় করিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত, কাজ শেষে বাড়ি ফিরে আবার কাজ করেছি। ইট তুলেছি, কাঠ বসিয়েছি, নিজের হাতে রং করেছি। আর সেই বাড়িটার বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা মতো। কিন্তু আমার কাছে এটা টাকার হিসাব নয়, এটা আমার ঘাম, আমার সময়, আমার আত্মসম্মান। আমি 19 বছর বয়সে ঢাকায় এসে রাজমিস্ত্রির কাজ শুরু করেছি। ধীরে ধীরে শিখেছি ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং, টাইলস বসানো, যা পারি সব করেছি। রাতে পলিটেকনিকের শর্ট কোর্স করেছি। যখন আমার বন্ধুরা ঘুরতে গেছে, আমি তখন টাকা জমিয়েছি। আমার বাবা একবার আমাকে 7 লক্ষ টাকা ধার দিয়েছিল, কিন্তু সেটাও সুদে। আমি 1 বছরের মধ্যে সব শোধ করে দিয়েছি। তারপর থেকে আমার জীবনে যা কিছু আসে সব আমার নিজের। আমার ছোট বোন লাবণী, সে একদম আলাদা। সে সবসময় বাবা মায়ের আদরের, সুন্দর, স্টাইলিশ, সবসময় নতুন নতুন জিনিস চায়। বাবা মা বলে ওর বড় স্বপ্ন আছে, আর আমাকে বলে তুই তো দায়িত্বশীল। কিন্তু দায়িত্বশীল মানে কি আমি ভালো করেই জানি। তুই পরিবারের ভরসা, দরকারে তোর তাই আগে দিতে হবে। আমাদের খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলেও তাদের কথায় আমি লাবণীর বিয়েতে 3 লক্ষ টাকা দিয়েছিলাম। বিয়েটা ছিল বেশ বড়সড়, ঢাকার একটা কমিউনিটি সেন্টারে। প্রায় 300 অতিথি, আলো সাজসজ্জা, সব কিছু জমকালো। আমি চুপচাপ এক কোণে বসে খাচ্ছিলাম। হঠাৎ করে রাত 8টার দিকে আমার বাবা মা আমার কাছে এসে দাঁড়ালো। তাদের মুখ দেখেই বুঝলাম কিছু একটা আসে। মা মুচকি হেসে বলল, ইহান, তোকে একটু কথা বলবো। বাবা পাশে বসে গম্ভীর গলায় বললেন, তোর বোনের একটা বাড়ি দরকার। আমি তখন ব্যাপারটা সহজভাবে নিলাম। বললাম, আচ্ছা, দেখা যাবে। এখন তো অনেক ফ্ল্যাট পাওয়া যায় ঢাকাতে। মা তখন একটু কাছে ঝুঁকে ধীরে ধীরে বলল, আমরা চাই তুই তোর বাড়িটা ওর নামে লিখে দে। আমি ভেবেছিলাম আমি ভুল শুনেছি, কিন্তু চুপ করে থাকলাম। ভাবলাম তারা হয়তো মজা করছে, কিন্তু না, তারা একদম সিরিয়াস। মা বলতে শুরু করলো, লাবণী নতুন সংসার করবে, তার নিজের একটা জায়গা দরকার। সে এখন কিনতে পারবে না। কিন্তু আসল কথা ছিল একটাই, আমি একা, তাই আমার কোনো বাড়ির দরকার নেই। আমার জিনিসটাই নাকি আগে দিতে হবে। আমি শান্তভাবে বললাম, না মা, আমি আমার বাড়ি কাউকে দেব না। বাবা সঙ্গে সঙ্গে রেগে গেলেন, আমরা তোর জন্য কিছুই করিনি। আমি সরাসরি বললাম, আপনারা আমাকে টাকা ধার দিয়েছিলেন, আমি শোধ করেছি। ঠিক তখনই লাবণী আমাদের কাছে এসে দাঁড়ালো, লাল বিয়ের শাড়ি পরে, গায়ে গয়না ঝলমল করছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তখন একটু জোরেই বলল, যেন আশেপাশের সবাই শোনে, তোর ভাই কতটা স্বার্থপর সেটা এখন বুঝবি। চারপাশের মানুষজন চুপ হয়ে গেল, সবাই তাকিয়ে আছে আমার দিকে। লাবণীর চোখে পানি এসে গেল। সে কাপা গলায় বলল, তুই আমাকে তোর বাড়িটা দিবি না? আমি দৃঢ় গলায় বললাম, না, এটা আমার, আমি কষ্ট করে বানিয়েছি। বাবা হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, এইটাই তোর শেষ কথা? আমি চিৎকার করে বললাম, আজই সিদ্ধান্ত নে, বাড়িটা লিখে দিবি, না হলে আজ থেকে তুই আমাদের কেউ না। মাও রেগে বলল, পরিবার বলে কিছু আসে বুঝলি? আমি তখন আর চুপ থাকতে পারলাম না।
আজ আমি নিজের জন্য দাঁড়াচ্ছি। আমি বললাম, কারণ তোমরা কেউ কোনো দিন আমার জন্য দাঁড়াওনি। ঠিক তখনই একটা শব্দ হলো। টেবিলের উপর রাখা স্টিলের জগটা কেউ জোর করে তুলেছে। গ্লাসে থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ শোনা হলো। আমি ঘুরে তাকালাম আর দেখলাম বাবার হাত তেড়ে আমার দিকে আসছে। বাবার হাতটা যখন বাতাসের ঝাপটা দিয়ে আমার গালে খুব কাছেই চলে এলো। আমি চোখ বন্ধ করিনি। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল পলিটেকনিকে পড়ার সময় সেই রাতগুলোর কথা, যখন জ্বরের ঘরেও আমি অন্যের সাইটে রাজমিস্ত্রি যোগালি হিসাবে কাজ করেছি। শরীরের প্রতিটি কোষ তখন চিৎকার করে বলেছিল, নিজের কিছু একটা গড়তেই হবে। বাবার হাতটা মাঝপথে থমকে গেল। মারার সাহস পেলেন না, নাকি ভয় মজলিসে নিজের সম্মান বাঁচাতে চাইলেন জানি না, কিন্তু তার চোখ দিয়ে যেন আগুন ঝরছিল। হলরুমের পিন পতন নীরবতার মাঝে বাবা দাঁতে দাঁত চেপে বললেন, তোর গায়ের রক্তে আমার অংশ আছে ইহতেশাম। এই বাড়িটা তোর একার না, এটা আমাদের বংশের সম্মান। আমি ফিরের দিকে একবার তাকালাম। আত্মীয় স্বজনরা এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো জঘন্য অপরাধ করে ফেলেছি। লাবণী তখন কান্নায় ভেঙে পড়ার নাটক করছে, আর ওর হবু বর পাশে দাঁড়িয়ে বিরক্তি মুখে ঘড়ি দেখছে। দৃশ্যটা একদম সাজানো নাটকের মতো। আমি পকেট থেকে ফোনটা বের করে টেবিলের উপর রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, বাবা, সম্মান রক্তে থাকে না, স্বভাবে থাকে। আপনি যখন সুদে আমাকে টাকা ধার দিয়েছিলেন তখন কিন্তু বংশের কথা ভাবেননি। তখন আমি ছিলাম আপনার একজন ক্লায়েন্ট। আজ যখন আমার তিল তিল করে জমানো সম্পদ আপনার দরকার, তখন আমি আপনার ছেলে হলাম। মা এবার তীক্ষ্ণ গলায় চিৎকার করে উঠলেন, মুখ সামলে কথা বল ইহান। আমরা তোর বাপ মা, আমাদের হক আছে, তোর ওপর হক আছে মা। আমি হাসলাম, তবে সেই হাসিতে কোনো আনন্দ ছিল না। আপনাদের দেখাশোনার হক আছে, ভক্তি করার হক আছে, কিন্তু আমার আত্মসম্মান আর মাথার ওপরের ছাদটা কেড়ে নিয়ে অন্যকে উপহার দেওয়ার হক কারণেই। লাবণী এবার এগিয়ে এলো। ওর ভারী লেহেঙ্গা আর গহনার শব্দ ছাপিয়ে ওর কণ্ঠস্বর শোনা গেল, ভাইয়া, আমি তোর একমাত্র বোন। তুই কি চাস আমার শ্বশুর বাড়ির লোকদের সামনে আমি ছোট হই? ওরা জানে আমার একটা নিজের বাড়ি আছে। তুই না দিলে ওরা আমাকে কি ভাববে? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। তার মানে তুমি আগেই মিথ্যা বলেছ যে বাড়িটা তোমার? নিজের মিথ্যার ড্রাইভার কেন আমি নিব লাবণী? পুরো কমিউনিটি সেন্টার গুঞ্জন শুরু হলো। বাবার ধৈর্য ততক্ষণে শেষ। তিনি লাবণীর শ্বশুরবাড়ির লোকদের দিকে তাকিয়ে হাত জোর করে বললেন, আপনারা বেয়াদব ছেলেটার কথা শুনবেন না। আমি কথা দিচ্ছি বাড়িটা লাবণীর নামেই হবে। ও না দিলে আমি ব্যবস্থা করব। আমার ভেতরটা ততক্ষণে পাথর হয়ে গেছে। আমি টেবিল থেকে আমার জ্যাকেটটা তুলে নিলাম। চারপাশ থেকে ফিসফাস শুনেছি, অকৃতজ্ঞ। টাকা হলে মানুষ এমনই হয়, মা বাবার অবাধ্য। আমি দরজার দিকে হাঁটা শুরু করলাম। ঠিক গেটের কাছে গিয়ে থামলাম। তারপর পিছন ফিরে সবার উদ্দেশ্যে বললাম, আপনারা যারা আমাকে স্বার্থপর বলছেন তাদের সবাইকে দাওয়াত রইল আমার সেই বাড়িতে আসার, তবে অতিথি হিসাবে নয়, সাফল্যের সাক্ষী হিসেবে। আর বাবা, আজ থেকে আপনার দেওয়া ওই 7 লাখ টাকার সুদের ঋণ তো আগেই শোধ হয়েছিল। আজ আপনার সাথে রক্তের সম্পর্কটাও শোধ করে দিয়ে গেলাম। বাহিরে তখন ঝুম বৃষ্টি নামছে। পকেটে হাত দিয়ে আমি আমার বাড়ির চাবিটা অনুভব করলাম। ব্রাশ বা পিতলের সেই ছোট্ট চাবিটা এখন আমার কাছে শুধু একটা ধাতব বস্তু নয়, এটা আমার স্বাধীনতার দলিল। পেছনে ফেলে এলাম আলোয় ঝলমলে মিথ্যে এক জগৎ, সামনে ঘুরঘুটে অন্ধকার রাস্তা। কিন্তু অদ্ভুতভাবে আজ আমার ভয় লাগছে না, কারণ আমি জানি এই বৃষ্টির প্রতিটি
ফোঁটা যেমন মাটির ওপর পড়ে নিজের জায়গা করে নেয়, আমিও ঠিক তেমনই নিজের জায়গাটা ধরে রাখতে জানি। আমি জানতাম না বাবা আর লাবণী এত সহজেই দমে যাওয়ার পাত্র নয়। আমার বাড়ির দলিলগুলো যেখানে রাখা ছিল সেখানে আমার অলক্ষ্যেই পৌঁছে গিয়েছিল অন্য কারো হাত। বৃষ্টির ঝাপটা গায়ে নিয়ে যখন মাঝরাতে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালাম, বুকের ভেতরটা অদ্ভুত এক আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। বাড়ির গেটে আমার হাতে লাগানো সেই কামিনী ফুলের গাছটা অন্ধকারে নুয়ে পড়েছে। চাবি বের করে তালা খুলতে গিয়েই হাতটা থমকে গেল। তালাটা বদলানো, আমার নিজের তৈরি করা বাড়িতে আমারই চাবি ঢুকছে না। মুহূর্তে আমার শরীরের রক্ত মাথায় চড়ে গেল। আমি জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম। কিছুক্ষণ পর ভেতর থেকে একটা কর্কশ গলায় আওয়াজ ওলে, কে? দরজা খুলতে দেখলাম আমাদের গ্রামেরই এক দূর সম্পর্কের চাচা, যাকে বাবা খুব বিশ্বাস করেন। সে লুঙ্গি ঠিক করতে করতে হাই তুলে আমার দিকে তাকালো। তার হাতে একটা পুরনো টর্চ। ইহান, তুই এই সময় এখানে কেন রে বাপ? চাচার গলায় কোনো অপরাধবোধ নেই, বরং এক ধরনের বিদ্রুপ। আমি ভেতরে ঢোকার চেষ্টা করতেই সে পথ আগলে দাঁড়ালো। শোন ইহান, তোর বাবা সন্ধ্যায় ফোন করে বলে দিয়েছেন যেন কাউকে বাড়িতে ঢুকতে না দে, বিশেষ করে তোকে। তিনি তো শহর থেকে উকিল নিয়ে আসছেন কাল সকালে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বৃষ্টির পানি চুয়ে আমার চোখের ওপর পড়ছে, নাকি ওটা জল বুঝতেই পারলাম না। চাচা, এই জমি আমার দাদির দেওয়া, এই ইটের গাঁথুনি আমার নিজের হাতে করা। বাবা বলার কে চাচা একটা পানের ফিক করে হাসলো। দাদি তোকে জমিটা দিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু রেজিস্ট্রি কি তোর নামে? তোর বাবা না, তোর বড় অভিভাবক, তিনি তো দাবি করেছেন তুই যখন ছোট ছিলি তখন দাদির কাছ থেকে জমিটা তিনি নিজের নামে করিয়ে নিয়েছিলেন। মাথাটা হো হো করতে লাগলো। দাদি যখন মারা যান তখন আমি খুব ছোট ছিলাম। দাদি সবাইকে বলে গিয়েছিলেন এই জমি ইহানের। আমি ভাবতেই পারিনি বাবা এত বড় একটা চাল আগে থেকেই চেলে রেখেছেন। আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে সরে এলাম। তর্ক করে লাভ নেই। পকেট থেকে ফোন বের করে আমার একটা বন্ধুকে ফোন দিলাম, যে এই এলাকায় দলিলপত্র বা সাব রেজিস্ট্রি অফিসের খবর রাখে। শামীম, আমার দাদির জমির রেকর্ডটা এখনই চেক করতে পারবি? আমি জানি এটা আমার হওয়ার কথা, কিন্তু বাবা দাবি করেছে জমিটা ওনার নামে। ফোনের ওপাশ থেকে শামীম কিছুক্ষণ চুপ থেকে বলল, ইহান, সত্যিই বলবো, তোর বাবা 3 মাস আগে এই জমির মিউটেশন আর রেকর্ড সব আপডেট করিয়েছেন। সেখানে তোর বাবার নামই আছে। আর শুনলাম আজ বিকেলেই তিনি এই জমি তোর বোন লাবণীর নামে দানপত্র গিফটেড করার জন্য সব কাগজ রেডি করেছেন। তার মানে বিয়ের ওই সময় নাটকটাই ছিল শুধু আমাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার একটা কৌশল। আমি 12টা লিখে না দিলেও তারা আইনিভাবে সেটা কেড়ে নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে। আমি স্টেশনের একটা নির্জন বেঞ্চে গিয়ে বসলাম। সামনে রাখা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আজ আমার মনে পড়ল 14 বছর বয়সের সেই ইহানকে, যে প্রথমবার ঢাকা এসেছিল শূন্য হাতে শুরু করেছিল। আজ আবার শূন্য হাতেই দাঁড়িয়ে আছি। কিন্তু একটা পার্থক্য আছে, তখন আমি কাজ জানতাম না, আজ আমি জানি একটা ইটের ওপর আরেকটা ইট কিভাবে বসাতে হয়। আমি শান্তভাবে একটা ডায়েরি বের করলাম। ওখানে আমার বাড়ির প্রতিটা ইটের হিসাব লেখা আছে। কত বস্তা সিমেন্ট লেগেছে, কত ফিট কাঠ লেগেছে, এমনকি রং মিস্ত্রিকে কত টাকা দিয়েছি সব। যদি তারা আমার জমিটা কেড়ে নিতে চায় তবে তারা শুধু মাটিটাই পাবে। আমার রক্ত ঘামে করা ঘরটা আমি কাউকে দান করতে আসিনি। হঠাৎ ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। লাবণীর মেসেজ, ভাইয়া রাগ করিস না, বাড়িটা তো আমারই হচ্ছে। তুই বরং কাল এসে তোর জামা কাপড়গুলো নিয়ে যা। আমার শ্বশুর বাড়ির লোকজন
কাল ঘর দেখতে আসবে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু পকেট থেকে একটা দিয়াশলাই বের করে জ্বাললাম। আগুনের শিখাটা বৃষ্টির বাতাসে কাঁপছে, কিন্তু নিভছে না। আমার মাথার ভিতর এখন শুধু একটা শব্দই ঘুরছে, প্রতিশোধ নয়, পাওনা আদায়। আমি যদি এই ঘর গড়তে জানি, তবে সেই ঘর কিভাবে নিজের অধিকারে রাখতে হয় সেটাও আমি জানি। ভোর হওয়ার অপেক্ষা করছি। কাল সকালে যখন ওরা দলবল নিয়ে আমার স্বপ্নের বাড়িতে ঢুকবে, তখন ওরা এমন কিছু দেখবে যা ওরা কল্পনাও করতে পাবেন। গল্পের নাম আমার বাড়ি চলবে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।